পানি থেকে সৈকতে উঠে বসেছে টিনেজ ছেলে মেয়ে দুটো। একজস্টের মুখ দিয়ে ধোঁয়ার মেঘ উড়িয়ে গর্জন করে ছুটে যেতে দেখলো বোটটাকে। কি হলো ওর? মেয়েটার প্রশ্ন। প্রোপেলার খারাপ হয়ে গেছে বোধহয়। শিয়ার পিনটিন ঢিলা হয়ে গেছে, ভেঙে যাবার আগেই ডকে ফিরতে চাইছে। ছেলেটা জবাব দিল, হয় ওরকম, আমার বোটেরও একবার পিন ঢিলা হয়েছিল। সৈকতের এ মাথা ও মাথায় চোখ বোলালো ও। আরে আমরা ছাড়া আর কেউ তো নেই। তো? না কিছু না। কেউ নেই বলে কি নামতে ভয় পাচ্ছ? না তা কেন? তাহলে এসো, জিরানো শেষ, আবার সাঁতার। বালি থেকে উঠে পানির দিকে ছুটে গেল মেয়েটা। হাঁটু পানিতে এসে ডাইভ দিয়ে পড়ল। সমুদ্রতলে বালির ওপর উদ্দেশ্যহীনভাবে সাঁতরে বেড়াচ্ছে দানবটা, শিকারের খোঁজে। দৃষ্টিসীমার বাইরে সামনে কোথাও নড়াচড়া টের পেল ওটার রেডার অনুভূতি। শব্দ অনুসরণ করে দ্রুত এগোলো। কাঠ ও তার দিয়ে তৈরি আরেকটা খাঁচার কাছে এসে পৌঁছল। ছোট ছোট দুটো জ্যান্ত প্রাণী রয়েছে ভেতরে। খাঁচা ভেঙে ভেতরের প্রাণী দুটোকে বের করে ছিঁড়ে খেয়ে ফেলল। আগেও অনেকগুলো খেয়েছে, কিন্তু এত ছোট্ট খাবারে পেটের কোনাও ভরে না ওটার। আরো খাবারের খোঁজে বালির ঢাল বেয়ে গভীর পানির দিকে এগিয়ে চলল ওটা। হঠাৎ নড়াচড়া টের পেল ওপরে। থেমে গেল ওটা। ফুল করে স্পন্দন থামিয়ে দিল। খুলির দুই পাশে কৃত্রিমভাবে বসানো সংবেদনশীল গ্রাহক যন্ত্রের সাহায্যে পানির চাপমাত্রার পরিবর্তন টের পেল। ঠিক কোনখানে সৃষ্টি হয়েছে চাপটা বুঝতে পারেনি, তবে দিক নির্দেশনা পাচ্ছে। ভয়ঙ্কর মুখটা হাঁ করে ত্রিকোণ ধারালো দাঁতের সারি বের করে মারাত্মক নখওয়ালা থাবা মেলে নিঃশব্দে এগিয়ে চলল শিকারের দিকে। মেয়েটা আগে আগে সাঁতরাচ্ছে। দ্রুত সাঁতরে ওকে ধরে ফেলল ছেলেটা। পানির গভীরতা কত এখানে? হাঁফাতে হাঁফাতে জিজ্ঞেস করলো মেয়েটা। কি করে বলি, 50-60 ফুট, কিংবা আরো বেশি। নিচে তাকিয়ে তল দেখা না গেলে কেমন ভয় লাগে। কিসের ভয়? সাগরের দানু উঠে এসে তোমাকে খেয়ে ফেলবে, হেসে উঠল ছেলেটা। ইয়ার কি মেরো না তো, চলো যাই। তার মানে সাঁতারের শখ মিটেছে? তীরের দিকে 2-3 গজ এগিয়েই আচমকা বলে উঠল ছেলেটা। আরে কি? নিচে কি যেন আছে, টের পাচ্ছ না? থাকুক, মেয়েটা বলল। ফালতু কথা বলে ভয় দেখাতে পারবে না আমাকে। না সত্যি বলছি, এইমাত্র পানির নিচে কিছু নড়ছিল মনে হয়েছে, তবে এখন আর নেই। বললাম তো ভয় দেখাতে পারবে না। না সত্যি বলছি, বিশ্বাস করো। ছেলেটার পাশ কাটালো মেয়েটা। দ্রুত সাঁতরে চলেছে তীরের দিকে। ভয় পায়নি বললেও আসলে ভয় পেয়েছে। অনেক ওপরে দুটো জ্যান্ত প্রাণী দেখলো দানবটা। বড় আকারের দুর্বল সেই প্রাণীগুলো, যেগুলো কোনো রকম বাধা দিতে পারে না। মারা খুবই সহজ, পেটও ভরে। দ্রুত ওপরে উঠতে শুরু করলো ওটা। হঠাৎ কিসে যেন ধাক্কা মারল। পাক খেয়ে ঘুরে গিয়ে তাকালো। কিসে মেরেছে দেখার জন্য। মস্ত একটা প্রাণীকে দেখতে পেল দানবটা। নিজের চেয়ে অনেক বড়। চারপাশের পানির রঙের সঙ্গে প্রায় মিশে গেছে দেহের রং। পিঠে আর দেহের দুই পাশে বড় বড় পাখনা আছে। বিশাল লেজ নেড়ে নেড়ে চলছে। ধীরে ধীরে চক্কর দিয়ে বেড়াচ্ছে দানবটাকে ঘিরে। বিশাল মুখটা হাঁ করে রেখেছে। প্রাণীটাকে খুব পরিচিত লাগছে দানবটার। ধোঁয়াটে অতীতের অন্ধকার থেকে যেন একটা বিশেষ শব্দ অস্পষ্টভাবে উদয় হলো মগজে। হাঙর। হাঙর মানেই বিপজ্জনক প্রাণী। পুরনো অস্পষ্ট স্মৃতি জানিয়ে দিল দানবটাকে। প্রাণীটার দিকে ঘুরল দানবটা, আত্মরক্ষার জন্য প্রস্তুত। লেজ নাড়া দ্রুত হলো হাঙরটার। মুখ হাঁ করে আক্রমণ করতে গেল। ঝট করে নিচু হয়ে গেল দানবটি। ওপর দিয়ে চলে গেল হাঙর। পরক্ষণে ঘুরে গিয়ে আবার ছুটে এলো। মারাত্মক নখ বাড়িয়ে নিচ থেকে হাঙরের পেটে থাবা মারল দানবটা। শক্ত মাংসে বসে গেল নখগুলো। গভীর আঁচড় কাটল। ওপর দিয়ে পার হয়ে গেল হাঙরটা, তবে আর ঘুরল না, আক্রমণ করতে এলো না। মস্ত লেজের আন্দোলনে পানিতে প্রবল আলোড়ন তুলে দ্রুত সাঁতরে অদৃশ্য হয়ে গেল সবুজে ধূসর গভীরতায়। তলার বালিতে এসে নামলো দানবটা। লড়াইয়ের ধকলটা সামলে নিয়ে ওপরে তাকালো। দুর্বল প্রাণী দুটোকে খুঁজছে চোখ। নেই ও দুটো, চলে গেছে।
পানিতে প্রাণীগুলোর নড়াচড়ার কোনো লক্ষণ টের পাচ্ছে না আর। শিকার হাতছাড়া হয়ে গেছে, এখানে ঘুরঘুর করে আর লাভ নেই। এবার গভীর পানির দিকে রওনা হলো দানবটা নতুন শিকারের খোঁজে। তোয়ালে দিয়ে ভেজা চুল আর গা মুছছে মেয়েটা। মোছা শেষ করে ভেজা পোশাক খুলে ফেলে দিয়ে শুকনো কাপড় পরল। ছেলেটা একটু দূরে ভেজা বালিতে বসে গায়ে লেগে থাকা পানি রোদে শুকাচ্ছে। জানতেই পারল না মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে ওরা দুজনে। 200 ফুট পানিতে নোঙর ফেলেছে বিগের বোট। খাঁচাটা মাথা তুলে ভাসছে 20 ফুট পেছনে, দড়িতে বাঁধা। 1 ঘন্টা ধরে কাটা পচা মাছ পানিতে ফেলছে রানা ও বিগ। বাতাস রক্ত ও মাছের তেলের গন্ধে ভারী হয়ে আছে। বোটের পেছনে পানিতে মাছের তেলের হালকা আস্তরণ ছড়িয়ে পড়েছে। শান্ত পানিতে চকচকে ওই তেলে রামধনুর রং দেখা যাচ্ছে। ডেকে ফেলে রাখা হয়েছে হার্নেস ও রেগুলেটর লাগানো 2টো স্কুবা ট্যাঙ্ক, পাশে রাখা ফ্লিপার, মাস্ক। ওয়েটস্যুট পরছে রানা ও কেরি। হাত আর কাঁধে বিন্দু বিন্দু ঘাম। কেরির পিঠ রোদে পুড়ে ফ্যাকাশে গোলাপি হয়ে গেছে। গা ঘেঁষাঘেঁষি করে শুয়ে ঘুমোচ্ছে লায়নগুলো। একটা বালতিতে করে ড্রামের পরিষ্কার পানি নিয়ে এসে ওগুলোর গায়ে ঢেলে দিল কেরি। পানি ঢালার কারণ ব্যাখ্যা করল। এই গরম আর বেশিক্ষণ সহ্য করতে পারবে না ওরা, শীঘ্রই পানিতে নামাতে হবে। আবহাওয়ার খবর বলছে 100 ডিগ্রি। মুখের ঘাম মুছল রানা। মনে হচ্ছে আরো বাড়বে। হাঙর হাঙর! ফ্লাইং ব্রিজ থেকে শোনা গেল ভিকির চিৎকার। বোটের পেছন দিকে তাকালো সবাই। 50 গজ দূরে সাগরের পানিতে পিঠের একটা ত্রিকোণ পাখনা দেখা গেল। কয়েক ফুট দূরে পাখনাটাকে অনুসরণ করে আসছে যেন কাস্তের মতো বাঁকা লেজ। এপাশ ওপাশ নড়ছে। ব্লু শার্ক, রানা বলল। এত দূর থেকে কি করে বুঝলেন? কেরির প্রশ্ন। পিঠের পাখনাটা খাটো, মোটা, কালচে নীল রং। হাঙরটা কত বড়? পিঠের পাখনা ও লেজের মাঝখানের দূরত্ব দেখে মনে হচ্ছে 10 কি 11 ফুট। ভিকির দিকে রানা তাকালো। ভালো মতো নজর রাখো, আরো আসবে। ওই যে! হাত তুলে আবার চেঁচিয়ে উঠল ভিকি। প্রথমটার পেছনে আরেকটা, না না, 2টো। ভিকির কণ্ঠের উত্তেজনা টের পেয়েই যেন নড়ে চড়ে উঠল সি লায়নগুলো। ফ্লিপারে ভর দিয়ে উঠে দাঁড়ালো। নাক উঁচু করে বাতাস শুকছে। চলো মেয়েরা, রেডি হও, কেরি বলল। কাটা মাছের বালতিতে হাতা ডোবালো ও। ওয়েটস্যুট পরা শেষ করেছে আগেই। ট্যাঙ্ক আর মাস্ক তুলে নিল রানা ও কেরি। 6টা হাঙর হাজির হয়ে গেছে ইতিমধ্যে। বোটের পেছনে ছড়িয়ে পড়া তেলের মধ্যে ঘোরাঘুরি করছে খাঁচাটার কাছাকাছি। 1-2 করে মাছ ছুঁড়ে দিতে থাকুন, বিককে বলল রানা। আগ্রহ ধরে রাখুন ওদের, যেন চলে না যায়। একটা বাক্স খুলল ও। সাদা প্লাস্টিকের তৈরি 2টো জিনিস বের করল। 10 ইঞ্চি লম্বা 2 টুকরো শক্ত প্লাস্টিক, একটার উপর আরেকটা রেখে দুদিকের মাথা সেলাই করে দেওয়া হয়েছে। 1 টুকরো করে নাইলনের শক্ত সরু দড়ি আটকে দেওয়া এক প্রান্তে। কি ওটা? কেরি জিজ্ঞেস করল। প্লাস্টিক স্যান্ডউইচ? হ্যাঁ, রানা হাসল। সত্যি কাজ হয় এটা দিয়ে? বাইট প্রেসার মাপা যায়? হ্যাঁ যায়, সাধারণ জিনিস কিন্তু খুবই কাজের। সেন্সিটাইজড ল্যাবরেটরি প্লাস্টিক এগুলো। আর এই যে ভেতরে দেখুন। প্লাস্টিক ফাঁক করে ভেতরটা দেখালো। 1 টুকরো করে পচানো ম্যাকারেলের মাংস রয়েছে। বিগ ওপরে বসে হাঙরগুলোকে খাওয়ানো শুরু করলে খাঁচার ক্যামেরা পোর্ট দিয়ে এই স্যান্ডউইচ বাইরে বের করে দেব। ম্যাকারেলের গন্ধ পেলে প্লাস্টিকের গায়ে কামড় বসাবেই হাঙর। কিছুক্ষণ ইচ্ছে মতো কামড়াতে দেব এটা, তারপর সরিয়ে নেব। প্লাস্টিকের টুকরোটা পরে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে মাইক্রোমিটারে পরীক্ষা করে দেখব দাঁতের দাগগুলো কতখানি গভীর। সবশেষে 1 সেট কামড়ের তালিকার সঙ্গে মিলিয়ে দেখব কোনটার সঙ্গে মেলে। তাতে বুঝে যাব কতটা চাপে কামড় দিয়েছে। দারুণ তো! মুগ্ধ হলো কেরি। বানাতে কত খরচ হয়েছে? $3। নামমাত্র খরচে জটিল একটা পরীক্ষা। যত কম ভাবছেন তত কম না। এগুলো বানাতে লাগে $10 মতো। এর সঙ্গে খাঁচার ভাড়া, বোর্ড ভাড়া, তেল আর শ্রম দেওয়ার খরচ যোগ করলে প্রায় 1 লাখ। হাঙরগুলোর দিকে তাকালো রানা।
খাঁচা ঘিরে চক্কর দিচ্ছে ওগুলো। কেরিকে জিজ্ঞেস করলো, এখন ছাড়বেন লায়নগুলোকে? হ্যাঁ, হাসলো কেরি। দেখবেন হাঙরগুলোকে কিভাবে বোকা বানাই। ট্রান্সামের ভেতরে দরজা খুলে সুইম স্টেপে এসে দাঁড়ালো ও, হাতে এক বালতি মাছ। নাম ধরে ধরে লায়নগুলোকে ডাকলো। হেলে দুলে এক এক করে কেরির কাছে এসে থামছে ওগুলো। হাত থেকে একটা করে মাছ মুখে নিয়ে অপেক্ষা করছে। পানির দিকে হাতটা বাড়িয়ে দিচ্ছে কেরি। ইঙ্গিত বুঝে সুইম স্টেপে লাফিয়ে নেমে পানিতে ঝাঁপ দিচ্ছে লায়নগুলো। হাঙরের পিছনে ছোটাছুটি শুরু করেছে। খোলা নীল সাগরে ডুব সাঁতারের খেলা খেলছে যেন। রেডি? কেরি জিজ্ঞেস করলো। হ্যাঁ, জবাব দিল রানা। ভিডিও ক্যামেরা আনতে গেল কেরি। পানির দিকে তাকিয়ে আছে রানা। সি লায়নগুলোকে দেখা যাচ্ছে না এখন আর, ডুব দিয়েছে পানিতে। দড়ি টেনে খাঁচাটা বোটের কাছে নিয়ে এলো বিগ। সুইম স্টেপে রানা নামলো। ঝুঁকে খাঁচার উপরের হ্যাচটা খুলল। খাঁচাটাকে আলতো ধাক্কা দিল একটা হাঙর। বোঝার চেষ্টা করলো যেন ওটা কি জিনিস। তারপর পাক খেয়ে ঘুরে সরে গেল। সোজা হয়ে দাঁড়ালো রানা। মাস্কটা উঁচু করলো পরার জন্য। ভিকির ডাক শোনা গেল, আঙ্কেল। ফ্লাইং ব্রিজের দিকে ফিরে তাকালো রানা। সাবধান থাকবেন আঙ্কেল, ভিকি বলল। বুড়ো আঙ্গুল উঁচু করলো রানা। অভয় দিল ভিকিকে। মাস্ক পরল। প্লাস্টিকের স্যান্ডউইচ হাতে নিয়ে হ্যাচের ভেতর দিয়ে নেমে গেল ঠান্ডা পানিতে। ঠিক পেছনেই নামলো কেরি। মাথার ওপর হ্যাচটা টেনে দিল। দড়ি ছাড়তে শুরু করেছে বিগ। খাঁচাটা ডুবে গেল পানিতে। টান টান হয়ে গেল দড়ি। অন্য প্রান্তটা ঠিক মতো গোঁজে বাঁধা আছে কিনা দেখে নিশ্চিত হয়ে নিল ও। তারপর পচা ম্যাকারেলের আরো কয়েকটা টুকরো ছুঁড়ে দিল খাঁচার ওপরের পানিতে। কয়েক মুহূর্তেই সরে গেল বুদবুদ। পরিষ্কার হয়ে এলো পানি। কেরির দিকে তাকালো রানা। ভিডিও ক্যামেরা অ্যাডজাস্ট করছে কেরি। একই সঙ্গে চারপাশের নীল পানি দেখছে। মাথার ওপর টুপ করে পড়ল এক টুকরো ম্যাকারেল। ডাল থেকে খসা শুকনো পাতার মতো দুলে দুলে নামছে খাঁচার দিকে। সাঁ করে ছুটে এলো একটা সি লায়ন। টুকরোটা দাঁতে কামড়ে ধরে এমন করে ভেসে রইল যেন পোজ দিয়েছে কেরির ক্যামেরার জন্য। একটা মুহূর্ত স্থির হয়ে রইল। দুই কষায় পচা রক্ত লেগে যাচ্ছে। টুকরোটাকে মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে চিবুতে চিবুতে সরে গেল দূরে। হাঙর খুঁজছে রানার চোখ। দৃষ্টিসীমার শেষ মাথায় 50-60 গজ দূরে চোখে পড়ল তিনটে হাঙরকে। ধীর ভঙ্গিতে লেজ নেড়ে ঘুরে বেড়াচ্ছে কালো অবয়বগুলো। কোনো তাড়া নেই। বেশিক্ষণ লাগবে না কাছে আসতে, সতর্ক রয়েছে রানা। মিনিট খানিকের মধ্যেই আমাদের ব্যাপারে ভয় দূর হয়ে যাবে ওগুলোর, ভাবছে ও। তখন খাবারের লোভে কাছে চলে আসবে। আরো 3 টুকরো ম্যাকারেল এসে পড়ল খাঁচার পাশে। 2টো টুকরো দুই পাশে, একটা সামনে। এক টুকরো ছোঁ মেরে তুলে নিল একটা সি লায়ন। বাকি 2টো নেমে যেতে থাকলো নিচে। মুহূর্তে ঘুরে গেল 3টে হাঙরের 2টো। খাঁচার দিকে এগোতে শুরু করলো। গতি মোটেও ধীর নেই আর। দেহটাকে সামান্য ঝাঁকি দিয়ে দিয়ে বিচিত্র ভঙ্গিতে এগোচ্ছে। এখন আর উদ্দেশ্যহীন ঘোরাঘুরি নয়, খাবারের জন্য আসছে দ্রুত। রানার ঠিক সামনেই রয়েছে এক টুকরো ম্যাকারেল। 3 ফুটের বেশি হবে না। নিশানা লক্ষ্য করে ফাইটার প্লেনের মতো সোজা ছুটে এলো একটা হাঙর। ম্যাকারেলের টুকরোটা তার লক্ষ্য। হাঁ হয়ে গেছে মুখ। কামড়ে ধরার সুবিধের জন্য এক পাশ কাত করে ফেলেছে দেহ। চোখের পর্দা নেমে গেছে শাটারের মতো। আচমকা যেন দেওয়ালে ধাক্কা খেয়ে থেমে গেল হাঙরটা। ধনুকের মতো বাঁকা হয়ে গেল শরীর। 180 ডিগ্রি ঘুরে ছুটে হারিয়ে গেল পানির অস্পষ্ট অন্ধকারে। ম্যাকারেলটাকে ছুঁড়ও না, নিচে পড়ে যাচ্ছে ওটা। কেরের দিকে তাকিয়ে 2 হাত ছড়িয়ে বিস্ময় প্রকাশ করলো রানা। নীল হাঙর মানুষকে ভয় পায় না, মাঝে সাঝে হামলাও চালায়। অথচ এই হাঙরটা আতঙ্কিত হয়ে পালিয়েছে। শ্রাগ করলো কেরি। নীরবে মাথা নাড়ল, অর্থাৎ তারও অবাক লাগছে। ক্যামেরা পোর্টের ভেতর দিয়ে প্লাস্টিক স্যান্ডউইচটা বের করে দিল রানা। চিপে মাছের রস পানিতে ফেলল। প্লাস্টিকটা নেড়ে হাঙরকে আকৃষ্ট করার চেষ্টা করতে লাগলো।
এগিয়ে এসে শুঁকে দেখলো একটা সি লায়ন। সরে যেতে ইশারা করলো কেরি, আদেশ পালন করলো লায়নটা। খাঁচার নিচে শিকের ফাঁক দিয়ে একটা হাঙরকে উঠে আসতে দেখলো রানা। লোভনীয় গন্ধ পেয়ে গন্ধের উৎস খুঁজতে আসছে। দড়ি ধরে প্লাস্টিকটাকে খাঁচা থেকে বের করে খাঁচার যতটা সম্ভব দূরে হাত বাড়িয়ে স্যান্ডউইচটা ঝুলিয়ে রাখলো রানা। উঠে আসছে হাঙরটা, ঘুরল, এগোতে লাগলো লক্ষ্যবস্তুর দিকে। আয় আয়, মজার খাবার, কামড় দে, মনে মনে রানা বলল। হাঁ করলো হাঙরটা। সাদা ত্রিকোণ দাঁতের সারি দেখা যাচ্ছে। টোপ থেকে আর মাত্র 5 ফুট দূরে রয়েছে। আরো এগোলো, 3 ফুট দূরে রয়েছে আর। শক্ত করে দড়িটা ধরে রাখলো রানা, যাতে কামড়ে ধরে টান দিয়ে স্যান্ডউইচটা ওর হাত থেকে ছিনিয়ে নিতে না পারে হাঙরটা। কামড় বসানোর জন্য একপাশে কাত হলো ওটা। পর্দা সরানো চোখ দেখতে পেল রানা। তারপর হঠাৎ করেই যেন রানাকে চোখে পড়ল হাঙরটার। বরফের মতো জমে গেল, আগেরটার মতোই ভড়কে গেছে। পাক খেয়ে ঘুরে গিয়ে কাস্তের মতো লেজ নেড়ে দ্রুত অদৃশ্য হয়ে গেল গভীর পানির অন্ধকারে। কেরির দিকে তাকিয়ে বুড়ো আঙুল তুলে ওকে ওপরে উঠতে ইশারা করলো রানা। খাঁচার তলায় পায়ের ধাক্কা দিয়ে ওপরে উঠল। হ্যাচ খুলে বেরিয়ে এসে ছাতে বসল। মাউথপিস ও মাস্ক খুলে নিল। পালালো কেন? বিগ জিজ্ঞেস করল। বোট থেকে পুরো ঘটনাটাই ও দেখেছে। মনে হলো যেন ভূত দেখেছে ওগুলো। না, বুঝতে পারছি না। মানুষ দেখে তো কখনো এমন করে না ব্লু শার্ক। চিন্তিত ভঙ্গিতে জবাব দিল রানা। কেরিও বেরিয়ে এসেছে। আমিও তো তাই জানতাম, বলল ও। শেষ যে হাঙরটা এলো, ওটার গায়ে আঁচড়ের দাগটা দেখেছেন? না তো, ওগুলোর মুখের দিকে নজর ছিল আমার, খেয়াল করিনি। গায়ের এক পাশে 5টা করে আঁচড়, তাজা গভীর দাগ। 5টা? ভুরু কোঁচকালো রানা। আপনি শিওর? হ্যাঁ, কেন? কদিন আগে একটা ডলফিনকে দেখেছিলাম, লেজে 5টা আঁচড়ের দাগ। কিসের? সেটাই তো প্রশ্ন। চিন্তিত ভঙ্গিতে জবাব দিল রানা। মানুষ দেখে পালালো কেন হাঙরগুলো? যে জিনিসটা ওই আঁচড়ের জন্য দায়ী, ওটা দেখতে কি মানুষের মতো? জানা দরকার। বিগের দিকে ও তাকালো। আবার নামবো, মাছ ফেলুন। 1 বালতি কাটা মাছ পানিতে ফেললো বিগ, সঙ্গে ডজন খানেক ম্যাকারেল। এগুলো যদি ফিরিয়ে আনতে না পারে হাঙরগুলোকে? দুর্গন্ধে নাক মুখ কুঁচকে বিগ বলল, আর কিছুতেই পারবে না। একটা মুহূর্ত অপেক্ষা করলো রানা ও কেরি। মাছ আর রক্ত পানিতে ডুবে যাওয়ার সময় দিল। তারপর আবার ঢুকলো খাঁচার ভেতর। পানিতে মাছের রক্তকে ধোঁয়ার মতো লাগছে। মরা মাছগুলো দুলে দুলে ভাসছে। এসব আবর্জনার অন্য পাশে 20-30 ফুট দূরে দুটো হাঙরকে চোখে পড়ল রানার। হাত বাড়িয়ে খাঁচার হ্যাচ লাগালো ও। ফিরে তাকিয়ে দেখে হাঙর দুটো নেই। রানা ঘড়ি দেখল, খাঁচার শিক চেপে ধরে ক্যামেরা পোর্টের ভেতর দিয়ে তাকালো। মিনিট 5 পর পরিষ্কার হয়ে গেল রক্ত। পচা মাছগুলো নিচে নেমে গেছে। প্রাণী বলতে এখন আশপাশে আছে শুধু সি লায়নগুলো। খাঁচার কিনারে ঘোরাফেরা করছে, কখনো কাছে আসছে, কখনো দূরে সরে যাচ্ছে, কখনো বা খাঁচা ঘিরে চক্কর দিচ্ছে, খেলা করছে আপন মনে। কেরিকে আবার উপরে উঠতে ইশারা করলো রানা। বোটে উঠে ট্যাঙ্ক খুলে রাখলো ওরা। কেরির দিকে তাকালো রানা। গোলমালটা কোথায়? আমার মাথায় ঢুকছে না। হাঙরগুলোর কাণ্ড দেখে মনে হয়েছে যেন পরস্পরের কাছে মেসেজ পাঠাচ্ছিল ওরা, সাবধান, মানুষ মানেই খারাপ জিনিস। কিন্তু এরকম তো হওয়ার কথা নয়। ভাবছি এমন কিছু দেখেনি তো ওরা, যেটা ওগুলোর জন্য বিপজ্জনক এবং যেটার সঙ্গে মানুষের মিল আছে? অসম্ভব না, জবাব দিল কেরি। কিন্তু আপনি কিসের কথা বলতে চাইছেন? অস্বাভাবিক কোনো কিছু। এর বেশি আর কিছু বলতে পারবো না। সেটা কি আমার লায়নগুলোর জন্যও বিপজ্জনক? হতেও পারে, রানা বলল। লায়নগুলোকে ডেকে নিয়ে আসুন, বোটে উঠতে বলুন। এত তাড়াতাড়ি? এখানে থেকে লাভ হবে না। হাঙরের ছবি তোলা যাবে না। অন্য কোথাও গিয়ে চেষ্টা করা যাক। আঙ্কেল, কাছে এসে দাঁড়ালো ভিকি। আমাকে খাঁচায় করে নামাবেন বলেছিলেন। এখানে কি তোমার নামা ঠিক হবে? প্রশ্নটা ভিকিকে নয়,
যেন নিজেকেই করলো রানা। হাঙরগুলো তো এখানে নেই এখন। নেই, কিন্তু 5 মাইল পর্যন্ত পচা মাছের তেল আর রক্তের গন্ধ ছড়িয়ে আছে। পানির গভীরতাও অনেক, 200 ফুট। প্লিজ, আমি তো খাঁচার ভেতরেই থাকবো। পানি বেশি হলে ক্ষতি কি? হেসে রসিকতা করল। নাকি আপনার ভয় পানির দানতে আমাকে খেয়ে ফেলবে? ভিকির অনুরোধ এড়াতে না পেরে সহযোগিতার আশায় বিগের দিকে তাকালো রানা। শ্রাগ করল শুদ্ধ বিগ। বুঝিয়ে দিল, আপনি যেটা ভালো মনে করেন, আমার কোনো আপত্তি নেই। সিদ্ধান্ত নিয়ে ফেলল রানা, আবার নামবে এখানে। কি কারণে পালিয়ে যাচ্ছে হাঙরগুলো, রহস্যটার জবাব না জানা পর্যন্ত তার স্বস্তি নেই। ভিকির ওয়েট স্যুট নেই। কেরি ওকে নিজেরটা পরতে দিল। ভিকির গায়ে ঠিকমতো ফিট করলো না, তবে কাজ চলে যাবে। ওর পিঠে একটা ট্যাঙ্ক বেঁধে দিল রানা। তারপর নিজেরটা আবার বেঁধে নিয়ে রেডি হলো। যাবার আগে ভিকিকে বলল, শোনো, সবচেয়ে জরুরি কথাটা মনে রাখবে। পানির নিচে সব সময় মাথা ঠান্ডা রাখতে হবে। ভয়ানক কিছু ঘটলেও শান্ত থাকার চেষ্টা করবে, ঠিক আছে? কি ঘটবে? হয়তো কিছুই ঘটবে না, কিন্তু যদি ঘটে, সাবধান করে রাখলাম। বেশি গভীরে নিশ্চয় নামছি না? না, পানির সমতলের একটু নিচেই থাকছে খাঁচার ছাদ। মেঝেতে দাঁড়ালে 4-5 ফুট পানির নিচে থাকবো, কিন্তু এটা খোলা সাগর। 2 ফুট নিচেও আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারে মানুষ। অতএব আবার বলছি, সাবধান। রেডি? হ্যাঁ, রেডি। আমি আগে যাচ্ছি। তোমার বাবা যখন বলবে তখন নামবে। হ্যাচ দিয়ে নেমে গেল রানা। আকাশের দিকে ভিকি এমন ভঙ্গিতে তাকালো যেন স্রষ্টার কাছে করুণা ভিক্ষা চাইল। তারপর আস্তে নেমে পড়ল হ্যাচের ভেতর। জীবনে এই প্রথম হাঙর দেখার খাঁচায় নামছে। ভীষণ উত্তেজিত সে। ওয়েট স্যুট ঠিক মতো ফিট না করাতে ভেতরে বাতাস রয়ে গেছে। ভাসিয়ে তুলতে চাইছে ভিকিকে। শিক ধরে রাখতে ইশারা করলো রানা। মাথা ঝাঁকালো ভিকি, নির্দেশ পালন করলো। শূন্য সাগর, একটা হাঙরও নেই। সি লায়নগুলোকেও দেখা যাচ্ছে না। কিচ্ছু নেই, কোনো প্রাণী না। হাঁটু গেড়ে বসে নিচে তাকালো ভিকি। তারপর রানার পায়ে হাত রেখে নিচের দিকে দৃষ্টি আকর্ষণ করল। বহু নিচে অস্পষ্টভাবে একটা হাঙর চোখে পড়ছে। একটা নিঃসঙ্গ ছোট্ট হাঙর। ওটার চারপাশ ঘিরে চক্কর দিচ্ছে একটা সি লায়ন। একটু পরপরই নাক দিয়ে গুঁতো মেরে হাঙরটাকে বিরক্ত করছে। খাঁচার তলায় উপর হয়ে শিকের ফাঁকে মাছ ঠেকিয়ে আরো ভালো মতো দেখার চেষ্টা করলো ভিকি। প্রাণী দুটো আরেকটু উঠে এলে ভালো মতো দেখা যাবে, কিন্তু এলো না ওগুলো। ফ্লোটেশন ট্যাঙ্কগুলোর দিকে তাকালো রানা। প্রাণীগুলো যেহেতু উঠছে না, ওরা খাঁচা নিয়ে নেমে যেতে পারে। ঝুঁকে বসে ভিকির রেগুলেটরটা দেখলো সে। 2000 পাউন্ড, যথেষ্ট বাতাস আছে। ছাতের কাছে বসানো দুটো ফ্লোটেশন ট্যাঙ্কেরই ফ্ল্যাট ভালভ খুলে দিল ও। নামতে শুরু করলো খাঁচা। বোট থেকে দড়ি ছাড়ছে বিগ। ডেপথ গেজের দিকে তাকিয়ে আছে রানা। খাঁচার ছাদ 15 ফুট নামতেই ফ্ল্যাট ভালভ বন্ধ করে দুটো এয়ার ভালভ খুলে দিল ও। তীব্র বেগে বাতাস ঢুকতে লাগলো ট্যাঙ্কে। আস্তে আস্তে টান কমে গেল দড়িতে। নামা বন্ধ হলো খাঁচার। স্থির হয়ে ভেসে রইল। স্পষ্ট দেখা যাচ্ছে এখন সি লায়ন ও হাঙরটাকে। নীল ক্যানভাসের পটভূমিতে যেন দুটো কালো সচল ছবি। মুখ থেকে বাতাস বেরিয়ে এলো লায়নটার। ভুরভুর করে কয়েকটা বুদবুদ উঠে এলো ওপর দিকে। হঠাৎ হাঙরটার কাছ থেকে সরে গিয়ে তীব্র বেগে উপরে উঠতে শুরু করলো লায়নটা। রানা প্রথমে ভাবলো খেলাটা আর ভালো লাগছে না ওটার, বিরক্ত হয়ে গেছে, কিংবা দম নেওয়া প্রয়োজন, তাই উঠে যাচ্ছে। কিন্তু ওটার ভাবভঙ্গি সন্দেহ জাগালো ওর। গতি একটুও না কমিয়ে খাঁচার পাশ কাটালো লায়নটা। বোটের দিকে উঠে গেল। রানা তাকিয়ে আছে। অন্য লায়নগুলোকে দেখা গেল। দুটো একসঙ্গে রয়েছে, আর একটা একা। প্রথমটার মতোই দ্রুত পা নেড়ে ওপরে উঠে যাচ্ছে। রানা অবাক হয়ে তাকিয়ে আছে। কোনো কিছু দেখে যে ভয় পেয়েছে ওগুলো, তাতে কোনো সন্দেহ নেই। সুইম স্টেপে ওঠার জন্য অস্থির হয়ে গেছে সি লায়নগুলো। জোরে চিৎকার করছে। কে কার আগে উঠবে তাই নিয়ে হুড়োহুড়ি গুঁতোগুতি করছে।
খেলা শেষ তাই না? বিগ বলল। নিশ্চয় আর ভালো লাগছে না? উহু, খেলা শেষ নয়, ভয় পেয়েছে। চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ল কেরি। ব্যাপার সুবিধের লাগছে না আমার। ঢুকে পানির দিকে তাকালো বিগ। খাঁচাটা অস্পষ্টভাবে চোখে পড়ছে। ঠিক খাঁচার ওপরের পানিতে বোটের ছায়া পড়েছে, নইলে আরো ভালো মতো দেখতে পেত। বোটের অন্য পাশে নিচে তাকালো, কিছু দেখলো না। ফিরে এলো আগের জায়গায়। কই, কিছুই তো দেখলাম না। কিন্তু কিছু একটা নিশ্চয়ই আছে, জোর দিয়ে বলল কেরি। লায়নগুলোকে ভয় দেখিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই আমার। কিন্তু কি আছে, কোথায়? নিজেকেই প্রশ্ন করলো বিগ। হঠাৎ চেঁচিয়ে উঠল, সর্বনাশ! কি? বোটের খোলের নিচে আছে ওটা, সেজন্যই দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি খাঁচার দড়ি ধরে টানতে শুরু করলো বিগ। দড়িতে টান পড়তে কেঁপে উঠল খাঁচাটা। এয়ার ভাল্বগুলো বন্ধ করে দিতে ঘুরল রানা। মাথার উপর দিয়ে চলে গেল একটা ছায়া, এতই বড় অন্ধকার ঢেকে দিল খাঁচাটাকে। চমকে মুখ তুলে তাকালো রানা। চোখে রোদ পড়ে মুহূর্তের জন্য যেন অন্ধ করে দিল ওকে। ছায়াটা কিসের চিনতে পারল না। চোখে আলো সয়ে এলো। ছায়াটা কোন দিকে গেছে খেয়াল রাখতে পারেনি। ফিরে তাকালো। 10 ফুট দূরে বোটের ছায়ার নিচ থেকে বেরিয়ে আসতে দেখলো ওটাকে। রাজকীয় ভঙ্গি একটা সময় ওকে মুগ্ধ করলেও এখন আতঙ্কিত হয়ে পড়েছে। নিঃশব্দে খাঁচার দিকে এগোচ্ছে। চিনতে পারলো রানা, ট্যাগ লাগানো সেই মস্ত সাদা হাঙরটা। গতি কমালো না, দ্বিধা করলো না। চোখের মনি ওপর দিকে উঠে গেছে, মুখ হাঁ। সামনে ঠেলে এসেছে মাড়ি। করাতের মতো খাঁচ কাটা ত্রিকোণ সাদা দাঁতগুলো বেরিয়ে পড়েছে। খাঁচা কামড়ে ধরল হাঙরটা। চোখ বড় বড় করে তাকিয়ে আছে ভিকি। টান দিয়ে ওকে হাঙরটার দিক থেকে সরিয়ে নিল রানা। ধাতব জিনিসে দাঁত ঘষার শব্দ হচ্ছে। হঠাৎ বুদবুদের বিস্ফোরণ ঘটল যেন। ভুর ভুর করে উপরে উঠে যাচ্ছে। ভয়ানকভাবে ঝাঁকি খাচ্ছে খাঁচাটা। বোটের খোলে বাড়ি খাচ্ছে। কি ঘটেছে বুঝতে পারছে রানা। একটা ফ্লোটেশন ট্যাঙ্ক ফুটো করে দিয়েছে হাঙরটা। মর শয়তান! চিৎকার করে গালি দিল বিগ। দড়ি ধরে টানছে। হাত ও কাঁধের শিরাগুলো ফুলে উঠেছে তারের মতন। খাঁচা কামড়ে ধরার মাত্র 1 সেকেন্ড আগে চোখে পড়েছে হাঙরটাকে। ধূসর টর্পেডোর মতো ছুটে বেরিয়েছে বোটের নিচ থেকে। কেরিও এসে হাত লাগালো। দড়ি ধরে খাঁচা টেনে তুলতে সাহায্য করলো বিগকে। আমি তো জানতাম হাঙর কখনো মানুষকে আক্রমণ করে না। তিক্ত কণ্ঠে বাক্যটা শেষ করলো বিগ। কিন্তু এটা তো করলো। কেন? ঈশ্বর জানেন। বোটের খোলে খাঁচার বাড়ি লাগা টের পাচ্ছে ওরা। দড়িটা উইঞ্চে লাগাতে পারবেন? কেরি জিজ্ঞেস করলো। পারবো, কিন্তু সাহস পাচ্ছি না। 1 টনের কম হবে না দৈত্যটার ওজন। টানাটানিতে দড়ি ছিঁড়ে গেলে সর্বনাশ। কি করব তাহলে? কিছু একটা তো করা দরকার। গুলি করব, জবাব দিল বিগ। বোটের নিচ থেকে বেরোলেই, না বেরোনো পর্যন্ত কিছু করতে পারছি না, খোদাকে ডাকা ছাড়া। খাঁচার এক কোণে জড়সড় হয়ে আছে ভিকি। শিক আঁকড়ে ধরেছে এক হাতে। ওকে জড়িয়ে ধরে আছে রানা, অন্য হাতে ধরা খাঁচার শিক। কামড় ছাড়েনি হাঙরটা। প্রচন্ড আক্রোশে দেহ মুচড়ে ঝাঁকি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করছে খাঁচাটা। বিশাল লেজের আন্দোলন যেন ঝড় তুলেছে পানিতে। ভিকির রেগুলেটর থেকে এক নাগাড়ে বুদবুদ বেরোচ্ছে। ভরকে গিয়ে দ্রুত শ্বাস টানছে। আরও ধীরে শ্বাস নিতে ইশারা করলো রানা। বুঝতে পেরে মাথা ঝাঁকালো আতঙ্কিত ভিকি। হঠাৎ খাঁচা ছেড়ে দিল হাঙরটা। লম্বা দোল খেয়ে খোলের কাছ থেকে সরে এলো খাঁচাটা। কাত হয়ে ঝুলে রইল। খাঁচার পাশ দিয়ে ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে হাঙরটা। সাদা ফোলা পেট দেখতে পাচ্ছে রানা। চামড়ায় 5টা গভীর আঁচড়ের দাগ। টানুন! চেঁচিয়ে কেরিকে বলল বিগ। দুজনে মিলে টেনে তুলছে খাঁচাটা। বোটের খোলের নিচ থেকে সরে আসায় খাঁচার ছাদ দেখতে পাচ্ছে এখন। হাঙরটাকেও দেখতে পাচ্ছে। খাঁচার নিচে চলে গেছে আবার। ধূসর বিশাল একটা ছায়া, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে আবার। দড়িটা ধরে রেখেই সুইম স্টেপে নেমে এলো বিগ। হাঙরটার দিক থেকে নজর সরে গেছে। আর মাত্র 5 ফুট তুললেই। কেরির চিৎকারে ও থেমে গেল।
নিচের দিকে দেখাচ্ছে কেরি। ঝিলিক দিয়ে উঠল কাস্তের মতো বাঁকা লেজ। পানিতে প্রচণ্ড আলোড়ন। তীব্র গতিতে পানি ফুঁড়ে উঠে এলো একটা চোখা দানবীয় মাথা। সুইম স্টেপে প্রচণ্ড গুঁতো মেরে বিগকে ফেলে দেওয়ার চেষ্টা করলো হাঙরটা। ব্যর্থ হয়ে খাঁচার দড়ি কামড়ে ধরল। হ্যাঁচ কাটানে কেড়ে নিল বিগের হাত থেকে। কামড় দিয়ে কেটে ফেলল। সুইম স্টেপের নিচ থেকে চলে গেল হাঙরটা। দড়ি কেটে যাওয়ায় তলিয়ে যাচ্ছে খাঁচা। টলমলো পায়ে উঠে দাঁড়ালো রানা। দুটো ফ্লোটেশন ট্যাঙ্কের মধ্যে যেটা অক্ষত রয়েছে সেটার এয়ার ভালভ চেপে ধরে পুরোটা ঘুরিয়ে দিল। হিসির শব্দ শোনা গেল। ধীর হয়ে এলো খাঁচার নিচে নামা, তবে পুরোপুরি থামছে না। ভিকির বয়ান্সি ভেস্টটা ফুলিয়ে দিল রানা, নিজেরটাও ফুলালো। ওপরে ভেসে উঠল দুজনে। ছাতে ঠেকলো দেহ। দুটো সুবিধে হলো এতে। ওদের ভারমুক্ত হয়ে গেল খাঁচা। একই সঙ্গে দুজনের ভেস্টের বাতাস খাঁচার গায়ে চাপ সৃষ্টি করে ওপরে ঠেলা দিল। রানা আশা করল এতে নিচে নামা বন্ধ হবে খাঁচাটার। বিগ আরেকটা নতুন দড়ি নামিয়ে দেয়া পর্যন্ত এভাবে ভাসিয়ে রাখতে পারলেই বেঁচে যায়। কিন্তু কোনোভাবেই ঠেকানো গেল না খাঁচার নিম্নগতি। নেমেই চলেছে। ট্যাঙ্কের ডেপথ গেজ দেখল রানা। 30 ফুট পার হয়ে গেছে মিটারের কাঁটা। 35 ফুট, 40। দ্রুত চারপাশে চোখ বোলালো ও। হাঙরটা উধাও হয়েছে। 50 ফুট। ওদেরকেও তলিয়ে যেতে হবে বুঝতে পারছে রানা। একটা ফ্লোটেশন ট্যাঙ্ক ভাসিয়ে রাখতে পারবে না খাঁচাটাকে। ট্যাঙ্কের বাতাস ফুরিয়ে গেলে মারা পড়বে দুজনেই। খাঁচার মায়া বা উপর থেকে ফেলা দড়ির আশা ত্যাগ করে এটা থেকে এখন বেরিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। কিন্তু বেরিয়ে গেলেই যে বিপদ কমবে তা নয়। খাঁচার বাইরে হাঙরের আক্রমণ হলে বাঁচতে পারবে না। বিগের দড়ি পৌঁছায়নি এখনো ওদের কাছে। হয়তো দড়ি ফেলার কথা ভাবছেই না বিগ। হয়তো জানেই না ফুটো হয়ে গেছে একটা ফ্লোটেশন ট্যাঙ্ক। রানা সিদ্ধান্ত নিয়ে ফেলল। ভিকিকে এক হাতে ধরে রেখে আরেক হাতে হ্যাজটা ওপর দিকে ঠেলে দিল। ভিকির দিকে তাকিয়ে আতঙ্কিত না হতে ইঙ্গিত করল। ভিকি বুঝতে পেরেছে, কাত করল মাথা। ডেপথ গেজের দিকে রানা তাকালো। 60 ফুট। একটা মুহূর্ত আর দেরি করা চলে না। হ্যাচ খুলে ভিকিকে বের করে দিয়ে নিজেও বেরিয়ে এলো রানা। ভিকির হাত ধরে রাখলো। তীক্ষ্ণ নজর রাখলো ওর ওপর, যাতে কিছু ভুল করে বসলে সামলাতে পারে। দ্রুত উঠছে দুজন। নিজেদের ভেস্টের ভেতর থেকে বেরোনো বুদবুদের চেয়ে দ্রুত। ফোলানো ভেস্ট ওদেরকে উপরে উঠতে সাহায্য করছে। এই গতিতে উঠতে থাকলে ফুসফুস ফেটে যেতে পারে। এম্বোলিজম, এমনকি বেন্ডেও আক্রান্ত হতে পারে। গতি কমানোর তাগিদ অনুভব করলো রানা। ভেস্টের ভেন্ট খুলে দিল ও। বাতাস বেরিয়ে যেতেই ওপরে ওঠার গতি অনেকটা কমে গেল ওদের। ডেপথ গেজের কাঁটা এখন 40-এর ঘরে। একটু পর আবার গেজের দিকে রানা তাকালো। 35 ফুট। নিচে তাকাতে সাহস হচ্ছে না ওর। পানির রহস্যময় গভীরতা থেকে হাঙরটা যদি উঠে আসেও ও দেখতে চায় না। ভিকির মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ও স্বাভাবিক রয়েছে কি না। আক্রমণ এলে নিচের দিক থেকে আসবে, তাই ভিকিকে ঠেলে নিজের চেয়ে কিছুটা উপরে তুলে রেখেছে রানা। উঠে চলেছে দুজন। 20 ফুট, 15। মাথার উপর ঝপাং করে শব্দ হলো। পানিতে আলোড়ন। সাঁতরে নেমে এলো বিগ, হাতে স্পিয়ার গান। এতক্ষণে নিচে তাকানোর সাহস পেল রানা। বিষণ্ণ অন্ধকার থেকে মিসাইলের মতো উঠে আসতে দেখলো মস্ত সাদা হাঙরটাকে। হাঁ করা মুখ। এসে পড়েছে প্রায়। ট্রিগার টিপল বিগ। কার্বন ডাইঅক্সাইড প্রোপেল্যান্টের ধাক্কায় বর্ষার সঙ্গে এক ঝাঁক বুদবুদ বেরোলো গানের মুখ থেকে। তীব্র গতিতে বর্ষাটা গিয়ে বিঁধল হাঙরের হা করা মুখের ভেতর। ওপরের তালুতে আটকে রইল। ক্ষতিটা মারাত্মক না হলেও আঘাতের ধাক্কা থমকে দিল হাঙরটাকে। ওপরে ওঠা বন্ধ করল। জোরে জোরে মাথা নেড়ে অবাঞ্ছিত যন্ত্রণাটাকে খুলে ফেলে দেওয়ার চেষ্টা করছে। না পেরে শেষে কামড়ানো শুরু করলো বর্ষাটাকে। পানির ওপরে মাথা তুলল রানা। ভিকিকে ঠেলে দিল সুইম স্টেপের দিকে। হাত বাড়িয়ে ভিকিকে উপরে টেনে তুলল কেরি। সুইম স্টেপে উঠে বসলো রানা। নিচে ঝুঁকে হাত বাড়ালো বিগকে তোলার জন্য।
কিন্তু উঠল না বিগ। পানির নিচে মুখ নামিয়ে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড পর মাথা তুলল। কারো সাহায্য ছাড়াই উঠে পড়ল সুইম স্টেপে। রানা ডেকে উঠল, হার্নেস খুলল, ট্যাঙ্কটা ডেকে ফেলে প্রায় হামাগুড়ি দিয়ে এগোলো ভিকির দিকে। ডেকে কাত হয়ে পড়ে আছে ছেলেটা। তাকে ট্যাঙ্ক খুলতে সাহায্য করছে কেরি। কি? ভিকির দিকে তাকিয়ে ভুরু নাচালো রানা। হাসলো। কেমন? ভালো, মাথা ঝাঁকালো ভিকি। মলিন হাসি ফোটানোর চেষ্টা করলো ঠোঁটে। তোমার প্রশংসা না করে পারছি না ভিকি, হাঁফাচ্ছে রানা। যে পরিস্থিতিতে পড়েছিলে অভিজ্ঞ ড্রাইভারদেরও মাথা গরম হয়ে যাওয়ার কথা। ভিকির একটা হাত নিজের তালুতে রেখে আরেক হাত দিয়ে ডলে দিতে দিতে বলল, ওপেন ওয়াটার ডাইভিং শেখার শুরুটাই সাংঘাতিক মজার হয়েছে, তাই না? বিগ পাশে এসে বসলো, রানার বাহুতে হাত রাখলো। থ্যাঙ্কস মিস্টার রানা। কেন? ভুরু নাচালো রানা। কিসের থ্যাঙ্কস? আবারও ভিকির প্রাণ বাঁচানোর জন্যে। ছলছল করছে বিগের দুটো চোখ। তাহলে তো আপনাকেও ডবল ধন্যবাদ দিতে হয় আমাদের দুজনকে বাঁচাবার জন্যে। সময় মতো আপনি না নামলে উঠে আসতে পারতাম না। আমার মনেই হচ্ছিল হাঙরটা এত সহজে ছাড়বে না। ভয়ে নিচে তাকানো ছেড়েই দিয়েছিলাম। তাই ভিকিকে ঠেলে রেখেছিলেন আপনার চেয়ে উপরে? এ কথার জবাব দিল না রানা। বলল, যাক, সব ভালো যার শেষ ভালো। ভাগ্যিস ওটা আসছে দেখতে পেয়েছিলেন আপনি। আমি বুঝতে পারছিলাম ওটা আসবেই, জবাব দিল বিগ। সেজন্যই মনে হলো কিছুক্ষণের জন্য অন্য কিছু চিবাতে দেওয়া উচিত শয়তানটাকে। তাই বর্ষা চিবাতে দিলেন। ঠিকই করেছেন। কিন্তু যাই বলেন, হাঙরটা পাগল। কোনো হাঙরকে এরকম আচরণ করতে দেখিনি। তাহলে ব্লুগুলোকে কি বলবেন? এতক্ষণে হাঙরগুলোর অদ্ভুত আচরণের কারণ আমি বোধহয় আন্দাজ করতে পারছি, রানা বলল। সাদা হাঙরটার পেটেও 5টা আঁচড়ের দাগ দেখেছি। তার মানে সেই রহস্যময় জিনিসটা? চিন্তিত ভঙ্গিতে সাগরের দিকে তাকিয়ে রইল বিগ। ওরা নোঙর তুলো। খাঁচাটা তলিয়ে গেছে গভীর পানিতে। আপাতত তোলা সম্ভব নয়। পরে চেষ্টা করে দেখা যেতে পারে ভেবে দামি খাঁচাটা ফেলেই পশ্চিমে মুখ ঘুরিয়ে বাড়ি ফিরে চলল ওরা। ফ্লাইং ব্রিজে হুইলে দাঁড়ানো বিগ, পেছনে তোয়ালের উপর শুয়ে আরাম করে বিকেলের রোদ পোহাচ্ছে ভিকি। সি লায়নগুলোকে খাওয়াচ্ছে কেরি। অসপ্রি আইল্যান্ড দিগন্তে দেখা যাচ্ছে অস্পষ্টভাবে। কেবিন থেকে রানা বেরিয়ে এলো। বলল, মিস কিন এইমাত্র রেডিওতে খবর পাঠালো আপনার পাইলট তিমি দেখেছে। কত দূরে? মাইল 2 পূবে। দ্বিধা করতে লাগলো কেরি। হাত ঘড়ি দেখলো। প্রথমে লায়নগুলোর দিকে তাকালো, তারপর রানার দিকে তাকালো। ভিকিকে জিজ্ঞেস করলো রানা, কেমন লাগছে এখন? ভালো, জবাব দিল ভিকি। সত্যি আমি ভালো আছি। চলুন না আঙ্কেল, যাই। খোলা সাগরে সামনাসামনি কখনো তিমি দেখিনি আমি। রানা কেরির দিকে ফিরল। কি করবেন আপনিই বলুন? লায়নগুলোকে নামাতে পারবেন? আর নিশ্চয়ই, এখনো ক্লান্ত হয়নি ওরা। ঘাবড়ে যায়নি তো? গেছে, তবে সাগরে নামতে অরাজি হবে না। তাছাড়া এখানে হাঙরের ভয় নেই। তিমির ঝাঁকের কাছে ঘেঁষে না হাঙর। তিমিকে ভয় পায়, এমনকি গ্রেট হোয়াইট গুলোকেও। কিন্তু চিন্তিত দেখাচ্ছে রানাকে। শুধু সাদা হাঙরটার কথা ভাবছি না আমি। পূবে মোড় নিতে বলল বিগকে।